মাঝখানে পুশ ইন পুশ ব্যাক নিয়ে খুব হইচই শুরু হয়েছিল। এখন কি সেই হইচই আর দেখতে পাচ্ছেন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে? এটা যে ভারতের মিডিয়া শুধু নয়, বাংলাদেশের মিডিয়া বা সে দেশের বিজিবি যেভাবে ঢুকতে দেব না বলে চিৎকার জুড়ে দিয়েছিল, যেভাবে গ্রামবাসীদের নিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা শুরু করেছিল, হঠাৎই যেন সেসব ব্যাপারে খবর একেবারে বন্ধ। এর দুটো মানে হয়, এক পুশব্যাক বন্ধ, অথবা পুশব্যাক হচ্ছে কিন্তু বাংলাদেশের বিজিবি মেনে নিয়েছে ব্যাপারটা, বাধা দিচ্ছে না, হল্লা করছে না, তাই মিডিয়াতে খবর নেই। এটা হতে পারে। এই দুয়ের মধ্যে সত্যি কোনটা? প্রশ্নটা আমার মতো অনেকের মনেই এসেছে। এই অনেকের মধ্যে আছেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কি বলেছেন তিনি, শুনে নিন আগে। सीधा उठाओ, बीएसएफ का हाथ में दे दो, पूरा भगाओ, जाओ। रूट तो उनका पता ही है, कहां से आया है कहां से निकलना है। दे नोच, एंट्री किया है, एग्जिट भी कर लो आराम से। 12 होल्डिंग स्टेशन लगा दिया, 10,000 को ऑफिशियली निकल दिया, नॉन ऑफिशियली कितना लोग निकल गया मुझे पता नहीं है। टीवी में आता था हाकिमपुर से निकल रहा है, जा रहा है, बोल रहा है 3 बार ভোট দিয়েছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। এই সরকার আমাদের রাখতে দেবে না বলছে, তাই পালিয়ে যাচ্ছে। আরে সরকার রাখতে পারে না, অভারতীয়কে কেন রাখবো? উই আর ট্রু প্যাট্রিয়টিক পিপল, রাষ্ট্রবাদী পিপল। राष्ट्र सर्वोपरि, अंदर आकर लाभ जिहाद, लैंड जिहाद, धर्म जिहाद, वोट जिहाद, बेटी बहन को उठा के ले जा रहा है, ये सब नहीं चलेगा। हमने धर्म प्रतिष्ठान के अंदर माइक बजेगा सबका, सब धर्म में, क्यों बाहर माइक रहेगा? उतारने का काम किया। साउंड पॉल्यूशन नो, जो करना है आपका अपना एरिया में करो। শুনলেন কি বলেছেন শুভেন্দু অধিকারী? উনি বলেছেন, ভাই যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, ঠিক আছে? রাস্তা তো আপনারা সবাই জানেন, যে রাস্তায় এসেছেন চলে যান। এখানে আসো, উল্টোপাল্টা কাজ করো, এটা করো সেটা করো, 3 বার তোমরা ভোট দিয়েছো, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো, আমার কিচ্ছু যায় আসে না ভাই, এবার তোমরা চলে যাও আমাদের দেশ থেকে। এটা একেবারে পরিষ্কারভাবে তিনি বলছেন। এবার আপনি 2-3টি জিনিস দেখুন। শুভেন্দু অধিকারী নিজে কি বলেছেন, 10,000 মানুষ তারা অফিসিয়ালি চলে গেছে। তাহলে আনঅফিসিয়ালি কত মানুষ গেছে? এই প্রশ্নটা তো মনের মধ্যে আসতেই পারে। নাকি এতদিন ধরে, এই 2 মাস 2.5 মাস ধরে 10,000 মানুষ চলে গেছে? এইটাই আপনাদের মাথায়। আচ্ছা, আপনি 2-3টি জিনিস দেখুন। প্রথমে জমি দেওয়ার যে কার্যক্রম, সেটা একদম পুরোদমে চলছে, ঠিক আছে? 1100 একর জমি অলরেডি দেয়া হয়ে গেছে বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্যে। তার উপরেও বাকি জমি টমি দিয়ে দিচ্ছে সরকার, সেসব কাজও বেশ একেবারে যাকে বলে পুরো উদ্যমে চলছে, পুরোদমে। মোট 1173 কিলোমিটারের যে কাঁটাতারের বেড়ার এলাকা, তার মধ্যে বেশ কিছুটা জায়গা নদী ইত্যাদি রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। আর যেটা বাকি আছে সেই জমিটাও যা যতটা দরকার সেটাও প্রায় পুরোটা দেওয়ার কাজ সমাপ্ত হওয়ার মুখে। অনেক রিপোর্ট এখন মাঠ পর্যায় থেকে চলে আসছে যে ওই যে যেমন যারা চলে যাওয়ার পুশব্যাক, সে ব্যাপারেও যেমন কোনো বিরোধিতার খবর আসছে না এই মুহূর্তে, তেমনি সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়েও যে বিরোধিতা প্রথমে চলছিল সেটাও আর এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ওই যে মাঝখানে একদিন বেশ কয়েকশো কিলোমিটারের সেই কাঁটাতারের বেড়া রাতারাতি সব কেটে ফেলে দিয়েছিল। তারপর থেকে ভারত সরকার পরিষ্কার করে বলে দিয়েছে, এবার কাঁটাতারের বেড়া কাটতে এলে আর ফিরে যেতে পারবে না, কারণ একেবারে ভারতের বিএসএফ একদম তাদের চূড়ান্ত ব্যবস্থা করবে।
এইটা বলেছে। তার মানে সমস্ত দিকেই যুদ্ধকালীন গতিতে কাজ চলছে। তো সব দিকে যখন যুদ্ধকালীন গতিতে কাজ চলছে, তখন এই পুশব্যাক অবৈধ অনুপ্রবেশকারীদের, মানে অবৈধ প্রবেশ করলে তখনই হয় অনুপ্রবেশকারী, আমরা অনেকেই বলি অবৈধ অনুপ্রবেশকারী, এটা কথাটা ঠিক নয়। হয় অনুপ্রবেশকারী বলতে হবে, না অবৈধ প্রবেশ যারা করেছে তার বলতে হবে। তো এখানটায় মাত্র এ পর্যন্ত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে ভাষণটা শোনালাম, সেটা মাত্র এই 2-3 দিন আগে। এখানে তিনি বলেছেন আমরা অফিসিয়ালি 10,000 মানুষ পাঠিয়ে দিয়েছি, আনঅফিসিয়ালি কত সেটা আমাদের জানা নেই। মুখ্যমন্ত্রীও জানেন না সেই খবর, আর সাধারণ মানুষ তো ছেড়ে দিন। তাহলে বোঝা গেল 10,000 নিশ্চিতভাবে অফিসিয়াল এইটা গেছে। কিন্তু এ তো সমুদ্রে মাত্র 1 বালতি জলের থেকেও কম। এটা যদি সর্বমোট সংখ্যা হয়, তাহলে তো দশকের পর দশক চলে যাবে, কিংবা শতকের পর শতক, এত বছর চলে যাবে, অনুপ্রবেশ সমস্যা বেঁচে থাকবে। আমি নিশ্চিত এই অফিসিয়াল সংখ্যার বাইরে আরও বড় সংখ্যা আছে, সেটা অনেক বড় গল্প। এটা ওই 10,000-এর গল্প নয়। কারণ দেখুন, যখন অফিসিয়াল ডিপোর্টেশনের যে সংখ্যাটা থাকে, তার বাইরে যখন আপনি যাবেন, তখনই কোথাও না কোথাও আসল সত্যটা বেরিয়ে আসবে, কত মানুষ গেছে, চলে গেছে, ফেরত গেছে। কারণ দেখুন, সীমান্তে একটা যে কর্মকাণ্ড চলছে, তার একটা স্থানীয় রিপোর্ট থাকে, সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজ থাকে, হোল্ডিং সেন্টারের সম্প্রসারণ হচ্ছে, এবং যে লাইন দেওয়ার, ফেরত যাওয়ার লাইন, সেগুলো পড়ছে যেখানটায় ডিপোর্টেশন সেন্টার যেগুলো, সেই জায়গাগুলো দিয়ে। তো অনেক কিছুই চলছে সীমান্তে, তোলপাড় হচ্ছে, কিন্তু খবর আসছে না, কত মানুষ গেছে সে খবরটা আসছে না। একটা স্পষ্ট জিনিস দেখা যাচ্ছে ভাই, যে সংখ্যাটা কিন্তু লক্ষণীয়ভাবে অনেক অনেক বড় হতে পারে। আমি এটা বলছি না যে 10,000 নয়, ওটা 10 লাখ কি 20 লাখ, এটা বলছি না। সেটা পরে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে সেই জায়গাটাতে আমরা পৌঁছবো। আচ্ছা, কেন দিতে পারছে না খবরটা? কারণ আমাদের এই বিশাল একটা সীমান্ত, স্থল সীমান্ত, এই সীমান্তে কোন জায়গা দিয়ে, এবং ভারতের সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে বিএসএফের উপরে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ফেরত পাঠাও, পুশব্যাক করো। এই পুশব্যাক আগেই বলেছি, প্রথম দিকে বাংলাদেশ বিজিবি তারা এটা পুশব্যাক করতে দিচ্ছিল না, আজকাল একেবারে চুপচাপ। ভারত চুপচাপ নেই। এখান থেকে প্রতিদিন আমাদের কাছে যে খবর আসছে, প্রতিদিন মানুষ চলে যাচ্ছে, সেই খবর 2-3টে পদ্ধতিতে এই চলে যাওয়াটা হচ্ছে। একটা তো ভাই পুশিনের কথা বলেছি, ঠেলে পাঠিয়ে দাও। বিএসএফ রাতের বেলায় কিংবা অনেক সময় দিনের বেলায় অনেক দিকে, যেখানে নদী এলাকা, নৌকায় তুলে দিচ্ছে, দিয়ে গিয়ে ওপারে গিয়ে ছেড়ে দিচ্ছে, যাও যেখানে পারো চলে যাও, এপারে নজর দিচ্ছে, এপারে যাতে না আসতে পারে। তো একটাতে এই পুশিং জোর করে পাঠিয়ে দেয়া, আর একটা কিন্তু হচ্ছে জোর করে পাঠানোর থেকেও বেশি আসছে ভলেন্টারি রিটার্ন, স্বেচ্ছায় চলে যাওয়া। কলকাতায় সল্টলেকের পাশে নিউ টাউনের বেশ কিছু জায়গায় যে বাংলাদেশিদের যে বস্তি ছিল, সে বস্তি খালি, সেসব জায়গা আবার অনেক জায়গাতেই সেই সব বাড়িগুলো, ছোট ছোট যেসবগুলো ঝুপড়ি টাইপের বাড়ি, সেগুলো ভেঙে পর্যন্ত দিয়েছে বুলডোজার। তো এই স্বেচ্ছায় ফেরত যাচ্ছে একটা বড় অংশের মানুষ, যে চলো ভাই আর এখানে থাকা যাবে না, এখান থেকে যেতে হবে। সেই স্বেচ্ছায় ফিরে যাওয়ার কিন্তু একটা বড় প্রক্রিয়া চলছে। তার মানে কটা হলো, একটা অফিসিয়ালি বা বিজিবিকে ডেকে বিএসএফ দিচ্ছে, দ্বিতীয় হচ্ছে রাতের অন্ধকারে কিংবা সুযোগ বুঝে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে দেওয়া হচ্ছে, যাও যেখানে খুশি যাও, ভেতরে ঢুকবে না এদিকে। দ্বিতীয়,
তৃতীয় হচ্ছে যারা স্বেচ্ছায় একটা বড় অংশের মানুষ তারা চলে যাচ্ছে, স্বেচ্ছায় অদৃশ্য হয়ে যাচ্ছেন, বসতি থেকে গায়েব হয়ে যাচ্ছেন, চুপচাপ সীমান্তে গিয়ে দালাল ধরে কিছু একটা না ধরে তারা পার হয়ে যাচ্ছে, এটা করছে ওটা করছে, সেটা তো জানাই যাচ্ছে না তাদের সংখ্যাটা কত। দেখো, নজরদারি করে এইসব খবর পাওয়া যায় না ঠিকমতো, আর এত লজিস্টিক্স ব্যবস্থাপনা নেই যে আপনি সবাইকে নথিভুক্ত করতে পারবেন যারা যাচ্ছে। 4000 কিলোমিটারের সীমানায় আপনি কোথায় কত কি জিনিস লাগাবেন, ওখানে কতজন কি ক্যামেরা লাগাবেন, ক্যামেরা রয়েছে, ভারত ক্যামেরা বিএসএফ লাগিয়েছে, কিন্তু সেটা তো নিজেদের দিকে, এবং অনেক জায়গায় অন্ধকারে চুপি চুপি তাদেরকে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর যেখানে অফিসিয়ালি যাচ্ছে সেখানে যে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি তাদের এখানে একটা নিয়ম করে দিয়েছে ভারত সরকার যে তারা ফিরে যাওয়ার আগে যাদেরকে ওইরকম ফেরত যাবে তার আগে তাদের ফিঙ্গারপ্রিন্ট, আঙুলের ছাপ রেখে দেয়া হবে। পরবর্তীকালে তারা যদি ধরা পড়ে ফিরে এসে আঙুলের ছাপ মেলানো হবে, এবং তখন যদি হয় তার ওপরে মানে অন্য রকম, আবার ফেরত যাওয়া তো বটেই, তার আগে অন্য রকম ওষুধের ব্যবস্থাও থাকবে। তো বেশি জায়গায়, কত জায়গায় মেশিন লাগাবে ফিঙ্গারপ্রিন্টের? এমন অনেক এলাকা আছে যেখান দিয়ে সব মানুষরা চলে যায়, সেখানে নজরদারি হয়, শুধু এইটাই নজরদারি হয় যে কেউ যেন ফিরে না আসে। তো অফিসিয়াল সংখ্যাটা 10,000, এটা একটা আকর্ষণীয় বিষয় শুভেন্দু অধিকারী বলেছেন। যেখানে কেন আকর্ষণীয় বলছি, কারণ যেখানে ভারত সরকার বলছে 18 মানুষের কথা, যে 18 মানুষের বিবরণ ঢাকাকে দেয়া হয়েছে 5 বছর আগে, সেই 5 বছর ধরে তাদের ব্যাপারে কোনো খবর দিচ্ছে না ঢাকা। তার এই অবস্থায় 1800 মানুষের উত্তর যাচ্ছে, আসছে না, কিন্তু 10,000 আপনি ইতিমধ্যেই অফিসিয়ালি পুশব্যাক করে দিয়েছেন, এটা কম কথা নয়। মজাটা দেখুন, এটা একটা বেশ আকর্ষণীয় বিষয়। এবার আমি আপনাদের একটা জিনিস বলি, আমার কাছে একটা খবর এসেছে, খবরটা একটা নির্দিষ্ট এলাকা থেকে, আমার বাড়ি, মূল বাড়ি বসিরহাটের কাছেই, আমি সেই জায়গার নাম নেব না। বসিরহাটের কাছে হাকিমপুর আছে, হাকিমপুর বর্ডার দিয়েও বহু লোক পারাপার হয়, ওটা একটা বড় একটা স্পট, কিন্তু আমি বলবো না এটা হাকিমপুর। আমি শুধু এটাই বলছি, এটা এই নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এই এলাকার মধ্যে একটা জায়গা। সেখান থেকে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি এই বিষয়ে, এবং তারা সবাই আমাকে একটা তথ্য দিয়েছে। সেই তথ্যটা আমি যাচাই করেছি বিভিন্ন সোর্স দিয়ে, যাচাই করেছি। তারা একটা শর্ত দিয়েছে যে আমরা আপনাকে খবর দেব, কিন্তু আমাদের নাম কিন্তু আপনি নিতে পারবেন না কোথাও। তো তার ফোন নাম্বার আমার কাছে আছে, তার নামও আছে, কিন্তু আমি সেই নাম বলতে পারবো না। সেই খবরটা হচ্ছে ওই যেটা বললাম, মধ্যবঙ্গের একটা অংশে সীমান্ত এলাকায়, সেখানে বলছে যে 26,000 সন্দেহভাজন নথিপত্রহীন মানুষ বাংলাদেশে পালিয়েছে 2 সপ্তাহের মধ্যে। পালিয়েছে কথাটার মানে কি? পালিয়েছে কথাটার মানে তারা স্বেচ্ছায় চলে গেছে। স্বেচ্ছায় চলে গেছে কতদিনে? 2 সপ্তাহে 26,000, 1 সপ্তাহে 13,000, দিনে প্রায় 2,000-এর মতো করে। তো এই একটা জায়গা থেকে এটা গেছে। এখন এই একটা জায়গা যা আমি বলছি, এই একটা ছোট্ট শহরের মতো জায়গা, অনেকটা গ্রাম টাইপের এলাকা। আর গ্রাম আর শহরের মাঝে এই যে এলাকা, এখান থেকে 2 সপ্তাহে 26,000 মানুষ স্বেচ্ছায় পালিয়েছে, পুশব্যাক নয় কিংবা অফিসিয়ালি ডিপোর্টেশন নয়। তাহলে এটা মাথায় রাখুন, এটা কোন 2 সপ্তাহ, কোন মাসের, সেসব বাদ দিন, কারণ আমরা একটা মোটামুটি হিসাবে মধ্যে আমরা এই জিনিসটাকে একটা হিসাবে পৌঁছতে চাইছি। আর বেশি ভেঙে বলতে গেলে আমার যে সূত্র, যারা খবর দিচ্ছে, তাদের সমস্যা হবে, আমি সেটা করতে চাই না। এখন দেখুন, এই সংখ্যাটাকে আমরা কিভাবে
বিবেচনার মধ্যে এনে একটা বড় সংখ্যায় একটা কত মানুষ চলে গেছে সেই সংখ্যাটায় পৌঁছতে পারি, সেটা এবার দেখি। এটা প্রথমেই বলে নেওয়া ভালো, এটা কোনো স্বাধীনভাবে অডিট বা যাচাই করা সংখ্যা নয়। আমি এটা খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এটা একটা চেন অফ ইভেন্টস। বিভিন্ন জায়গা থেকে খবরাখবর নিয়ে, সীমান্ত সূত্র থেকে খবর নিয়ে আমি এটা বলছি। এর মধ্যে অনেকগুলো বিষয় আসে, আপনার স্থানীয় মানুষরাও আসে, ওখানে সীমান্ত বাহিনী থাকে, তারাও বলে, এদিক ওদিক অনেক কিছু খবর আপনার কাছে চলে আসে। গ্রামবাসী থাকে, চাষিরা থাকে, তারা সবাই বলছে যে 2 সপ্তাহের মধ্যে 26,000 মানুষ একটা বিশেষ এলাকা দিয়ে পার হয়েছে। এবং তারা এই যে খবরটা, সেটা পরে আসছে আরেকটা, এই নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে এটা, আর এটা আগেই বলেছি এটা হাকিমপুর নয়। আমি এটা খুব পরিষ্কারভাবে বলে দিই যে নিখুঁত সংখ্যা অবশ্যই আনা খুবই কঠিন, কিন্তু আমাদের যা করা দরকার তা হলো মোটামুটি একটা সংখ্যায় পৌঁছনো, একটা আনুমানিক ধারণা। সেটা আমরা কিভাবে পাই? আমি মনে করছি যে অমিত শাহ সাহেব ভোটের সময় বলেছিলেন যে দিনে 5 থেকে 10,000 মানুষ শুধু পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। নিম্নত পক্ষে কোনো দিন 5,000, ঊর্ধ্বভাবে কোনো দিন 10,000। উনি গড়ের কথা বলেননি, উনি বলেছেন 5 থেকে 10,000। তাই দিনে 5 থেকে 10,000 মানুষ যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। তো যদি কম সংখ্যাটাও ধরি, ঠিক আছে, যদি 5,000 ধরেও চলি, তার মানে এক সপ্তাহে 35,000। এখন কোথা থেকে কিভাবে? আমি একটা জায়গায় বলেছি যে সেখান থেকে দিনে যাচ্ছে, এই 2 সপ্তাহে গেছে সেখান থেকে 26,000, তার মানে 13,000, মানে দিনে প্রায় 2,000 করে সেখান থেকে গড়ে আসছে। তাহলে আমরা এইবার হিসাবটা নিয়ে আসি। এই হিসেবে যেতে গেলে গত অন্তত 3-4 মাস ধরে যেটা পিক পয়েন্টে উঠেছে, এই নির্বাচনের আগে যখন থেকে SIR শুরু হয়েছে পশ্চিমবাংলায়, তারপর থেকে শুধু পশ্চিমবাংলা থেকে গড়ে যদি আপনি একটা সংখ্যা ধরেন, তাহলে আপনি দেখবেন যে মোট সংখ্যাটা এটা কয়েক লক্ষে পৌঁছে যাবে, কয়েক লক্ষ। আপনাদের কোথাও না কোথাও কিছুটা একটা স্পষ্ট, মানে 26,000টাই যদি দুদিন, মানে দিনে যদি গড়ে 5,000 করেও ধরি, তাহলে 5,000 করে আর 10,000-এর মাঝামাঝি সংখ্যাটা 7,500। 7,500 দিন হলে মাসে অন্তত 2 লক্ষ হচ্ছে। 7,500 হলে মাসে 2 লক্ষ হচ্ছে এটা। এবং সেখান থেকে এইবার আপনি ধরুন গত 4-5 মাসে অন্তত 10 লক্ষ আছে। কিন্তু এটা হচ্ছে শুধু কোন হিসাবে? যারা পালাচ্ছে। আর অমিত শাহর সংখ্যাটা কোনটা? অমিত শাহর সংখ্যাটা হচ্ছে যারা অফিসিয়ালি যাদেরকে পাঠানো হচ্ছে, এরকম একটা সংখ্যা উনি বলতে গিয়েছিলেন। সবগুলো মিলিয়েই উনি বলেছেন। তো আমার যেখান থেকে একটা জায়গাতে আমরা আসতে পারি, যে সেটা হচ্ছে যে একটা ছোট জায়গা থেকে 2 সপ্তাহে 26,000, দিনে 5 থেকে 10,000, এই কৌশলগত সংখ্যাটা ধরে আমরা এগোলে আমরা পাবো। এবং তারপরে কিছু সংখ্যা আছে যেখানটা খুব বেশি হয়, হাকিমপুরের সীমান্ত এলাকা, স্বরূপনগর, এই সমস্তগুলো। আর হোল্ডিং সেন্টারগুলোর খবরাখবর নিয়ে আমি একটা জায়গায় পৌঁছিয়েছি। সেইটা হচ্ছে হোল্ডিং আছে কোথায়? হোল্ডিং সেন্টার আমাদের কাছাকাছির মধ্যে আছে তেঁতুলিয়ায়, সবগুলো উত্তর 24 পরগনা। তেঁতুলিয়ায়, উত্তরে চারঘাটে, স্বরূপনগরে, বাদুড়িয়ায়, এই সব দিকে হোল্ডিং সেন্টার রয়েছে। এবং সেখান থেকে যে আর কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু থেকেও কিছু মানুষ দেখা গেছে যারা ফেরত চলে পালাচ্ছে। এটা খুবই অদ্ভুত, কারণ কেরালা তো যাই হোক আপনি জানেন, কর্ণাটক আমরা সবাই জানি, তামিলনাড়ুও কোথাও না কোথাও সেই তাড়াটা আছে। যা হচ্ছে তারও একটা এফেক্ট আছে। অনেক জায়গায় এমন হচ্ছে যে ওখান থেকে এসে কিংবা পশ্চিমবঙ্গে তাড়া খেয়ে তারা আবার অন্য রাজ্যে গিয়ে ঘাপটি মেরে বসে আছে। কিন্তু আবার বলছি, এদের সংখ্যাটা খুব বড় নয়, কারণ অত্যন্ত সাধারণ, যাদের এখানে কোনো কাজকর্ম নেই, খেটে খাওয়া, একদম দিনমজুরি করে ঘরে কাজ করে থাকা,
তারা কিন্তু এই ধরনের সমস্যায় পড়ে তারা বলছে না বাবা আমরা দেশে চলে যাই, এবং তারা চলে যাচ্ছে। আরও একটা খবর এখানটায় আসছে, সেটা হচ্ছে আমরা, হ্যাঁ আগে মোট সংখ্যাটার কথাটা বলি আমি। এইটা যে একটা অফিসিয়াল চিহ্নিত, যেমন 10,000-এর সংখ্যা, এরা যারা স্বেচ্ছায় সীমান্ত পয়েন্টে গেছে এবং চলে যাচ্ছে, কেউ কোনো সরকারিভাবে চলে যাচ্ছে, কাউকে জোর করে ফেরত পাঠানো হচ্ছে, সব মিলিয়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অন্তত এই সংখ্যাটা সব মিলিয়ে, সমস্ত পয়েন্ট মিলিয়ে এই সংখ্যাটা অন্তত পক্ষে 30 থেকে 70 লাখের মধ্যে এই সংখ্যাটা দেখা যাচ্ছে। এখন আমি জানি না, আমি শুধু একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, এটা 10-15 লাখও হতে পারে, আবার 70 লাখও হতে পারে, কিন্তু এটা লাখের ঘরে যে আছে এটা কিন্তু নিশ্চিত। আর একটা কথা, সরকার থেকে আমি জানি, পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রত্যেকটা গ্রাম শহর, সেই সমস্ত জায়গায় পঞ্চায়েত, সরকারি দপ্তর, সেখানে নির্দেশ এসছে যে সেখানে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী সেখানে লুকিয়ে থাকে, তাদের বের করার দায়িত্ব সেখানকার জনপ্রতিনিধি, সেখানকার সরকারি অফিস, তাদের উপরেও দিয়ে দেয়া হয়েছে। এরপরেও যদি দেখা যায়, এবং আর একটা জিনিসও, সেটা হচ্ছে সরকার মানে তো একটা দলের পক্ষ থেকে সরকার থাকে, আর এখানে যে সরকারের যে দলটি রয়েছে সেই দলটিতে তো এখন লোকের ভিড় প্রচণ্ড, কারণ তৃণমূল তো প্রায় ভেঙে যাওয়ার মতো। তৃণমূল ভাঙছে, সিপিএম উঠতে পারছে না। এতদিন যারা ছিল তৃণমূলে তারা যাবেটা কোথায়? তারা চলে আসছে বিজেপিতে। এইবার বিজেপিতে আসতে গেলে তাদের তো ভালো করে কাজ দেখাতে হবে। দেখো আমি এই কাজ দেখিয়েছি, এই কাজ দেখানোর একটা জায়গা আসছে, সেটা হচ্ছে এলাকায় কোন জায়গায় এই অনুপ্রবেশকারী আছে তাদের খবর সরকারের কাছে পৌঁছে দেয়া, পুলিশের কাছে পৌঁছে দেয়া, এবং পুলিশ সেখানে পৌঁছে যাচ্ছে, সরকার সেখানে পৌঁছে যাচ্ছে, তাদেরকে ধরে হোল্ডিং সেন্টারে নিয়ে এসে ফেলছে। আর হোল্ডিং সেন্টারের ভয়ে অনেকে আবার পালিয়ে যাচ্ছে নিজেদের থেকেই। সুতরাং আজ থেকে এইরকমভাবে যেভাবে চলছে, এইভাবে চললে দেখা যাবে আর কিছুদিনের মধ্যেই কিন্তু অনেকটা খালি হয়ে গেছে আমাদের এখানে, অন্তত পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ সেইটা। এবং একটা জিনিস শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে আপনারা এখানে এসছেন, যতদিন ছিলেন অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, কিন্তু এখনকার সরকার আর এটা মানবে না, এবং এটা স্পষ্টভাবে সব জায়গায় বলে দেওয়া হয়েছে। এর ফলে চলে যাওয়াও শুরু হয়েছে। এটা লম্বা, এই জায়গাটা কেটে দিয়ে দিলেই ভারতের যেটা উত্তর পূর্বের যে 8টা রাজ্য, 7 সিস্টার্স এবং সিকিম, এটাকে কেটে দেয়া যাবে। শুধু সেটাই নয়, এর সাথে এই জায়গাটা কেটে দিলে পুরো শিলিগুড়ি এবং তার উপরে দার্জিলিং ইত্যাদি, এই পুরো জায়গাটা ভারত থেকে বিচ্ছিন্ন করার দিকে ইঙ্গিত করেছে বারবার বাংলাদেশ। সেই ইঙ্গিত, সেটা যে একদম কথার কথা ছিল না, সেটা আপনারা জানেন। পাকিস্তানের জেনারেলরা এসছেন, তাদের কাছে এই ম্যাপ যেটা তুলে দেয়া হয়েছে, তুলে দিয়েছেন কে? তখন মোহাম্মদ ইউনূস ছিলেন। তিনি যে ম্যাপ তুলে দিয়েছেন, সেই ম্যাপের মধ্যে দেয়া রয়েছে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের মধ্যে এই উত্তর পূর্ব রাজ্যগুলো, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, এবং পশ্চিমবঙ্গের ইত্যাদি বিরাট একটা অংশ সেগুলো নিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে মানসিকতা, সেই মানসিকতা যে বন্ধুসুলভ নয়, সেটা বোঝা গেছে তখনই। আসলে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই এই বাংলাদেশের এই ভারত বিরোধিতা এর একটা ঝড় তৈরি হয়েছে। তারপর মোহাম্মদ ইউনূস চলে গেছেন,
চলে গিয়ে সেখানটায় তারেক রহমান সাহেব এসছেন, এবং তারেক রহমান আসার পর তার দিকে ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার পরেও সেই হাতকে অস্বীকার করে তারেক রহমানের সরকার, বাংলাদেশের বর্তমান সরকার, তারা তাদের যে ইচ্ছা, তাদের প্রণয়, সেটা তার হাত বাড়িয়েছে চীন এবং পাকিস্তানের দিকে, এবং দূরে আছে তুরস্ক। তারা তো এই পরিস্থিতিতে ভারত চুপ করে বসে থাকছে না। না থেকে তারা কি করছে, যে বাংলাদেশের যতগুলো সীমান্ত আছে ভারতের সাথে, বাংলাদেশের সীমান্ত তো তিন দিক কেন, 3.5 দিকে ভারত রয়েছে। সুতরাং ভারত এখন চেষ্টা করছে এই পুরো পূর্ব সীমান্ত, পূর্ব উত্তর সীমান্তে শুরু হয়ে গেছে এক নতুন সামরিক অধ্যায়। মিজোরামের পাহাড়ে এর আগে 3টে গ্যারিসন হয়েছে, আসামে, বিহারে একটা, এবং আমাদের পশ্চিমবঙ্গে। এর বাইরে আরও একটা গ্যারিসন এখন তৈরি হতে চলেছে মিজোরামে। এটা কি শুধুই একটি সেনা ছাউনি, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় ভূ রাজনৈতিক হিসাব? গত 1 বছরে 1.5 বছরে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধী বক্তব্য বেড়েছে। যেটা বলছিলাম, চিকেন স্নেক নিয়ে নানা রকম হুমকি এসছে, এমনকি চীনকে দিয়ে বলে পাঠানো হচ্ছে নানা রকম কথা। কি কথা? লালমনিরহাটে সেখানে পরিত্যক্ত বিমানবন্দরটিকে নতুন করে গঠন করা হবে, দায়িত্ব দেওয়া হবে চীনকে। সেখানে আবার ড্রোন তৈরির কারখানা হবে। লালমনিরহাট ছেড়ে আবার দেখুন তিস্তা প্রকল্প, তিস্তা মহাপ্রকল্প, সেটাও আবার দেওয়ার কথা চলছে, এবং কথা অনেকটা এগিয়েছে, চীনকে দেওয়ার কথা। এই প্রকল্পগুলো পেলে চীন এসে চিকেন স্নেকের একেবারে কাছাকাছি এসে ঘাঁটি গেড়ে বসবে। এর ফলে ভারতের উত্তর পূর্বকে আরও শক্ত করে রাখার, তার নিরাপত্তার ব্যবস্থা করছে ভারত। এবং এইসব গুরুত্বকে, এইসব বক্তব্য বাংলাদেশের তাদের কাজকর্ম দেখে মিজোরামে নতুন একটি গ্যারিসন তৈরি হচ্ছে। ভারত কেন নতুন গ্যারিসন বানাবে? উত্তর পূর্বে ভারতের যথেষ্ট সেনা এবং যোগাযোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে যথেষ্ট সেনা থাকলেও সেনার স্ট্র্যাটেজিক কিছু পয়েন্টে সেনা মোতায়েন করা, তাদের ব্যবস্থা রাখা, সেনার ছাউনি তৈরি করা, এগুলোর দরকার হয়। আধুনিক যুদ্ধে অনেক সময় অস্ত্রের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অবস্থান কোথায় আছে। একটি সঠিক জায়গায় স্থাপিত গ্যারিসন কয়েক হাজার অতিরিক্ত সৈন্যের সমান কৌশলগত সুবিধা দিতে পারে। মিজোরামের দিকে এটা কিভাবে আছে? মিজোরামের দিকে তাকান। পশ্চিমে বাংলাদেশ, পূর্বে মিয়ানমার, দক্ষিণে আবার বাংলাদেশের পার্বত্য অঞ্চল। অর্থাৎ এটি এমন একটি রাজ্য যেখান থেকে পূর্ব এবং পশ্চিম দুদিকেই নজর রাখা সম্ভব। এ কারণেই মিজোরাম ভারতের স্ট্র্যাটেজিক ব্যালকনি। এর সঙ্গে যোগ করুন মিয়ানমারের অস্থিরতা, সীমান্তে বিদ্রোহী গোষ্ঠীর উপস্থিতি, অস্ত্র মাদকের চোরাচালান, বাংলাদেশের সীমান্তে বেড়া নিয়ে টানাপোড়েন। আবার চীন, তারা মিয়ানমারের জান্তা সরকারের সাথে যেমন তাদের যোগাযোগ রয়েছে, তাদের সাথেও আছে, আবার আরাকান আর্মির সাথেও রয়েছে তারা। ফলে সব মিলিয়ে ভারত যদি উত্তর পূর্বে অতিরিক্ত সামরিক অবকাঠামো গড়ে তোলে, তাহলে সেটা অস্বাভাবিক কিছু নয়, বরং সেটাই স্বাভাবিক। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে তৈরি হচ্ছে ভারত মিজোরামে নতুন গ্যারিসন তৈরি করছে, এইখানে উঠে আসছে বাংলাদেশ প্রসঙ্গ। ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এর উত্তর, এমন কোনো সরকারি প্রমাণ নেই যে ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ভারত ও বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে, অফিসিয়ালি বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র। বাণিজ্য চলছে অল্প বিস্তর, সীমান্ত নিয়ে বৈঠক চলছে,
কূটনৈতিক যোগাযোগ অব্যাহত, তবে সম্পর্কে যে বড়সড় ফাটল ধরেছে সেটা অস্বীকার করা যায় না। আর এই ফাটলের জন্যেই ঢাকায় বা ভারতের পক্ষ থেকে যাকে হাই কমিশনার করে পাঠানো হয়েছে, সেই দীনেশ ত্রিবেদী সাধারণ কোনো হাই কমিশনার হিসেবে সেখানে যাননি। তাকে যে মর্যাদা দেয়া হয়েছে সেটা ভারতের ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা। অর্থাৎ বাংলাদেশে কোনো কিছু ডেভেলপমেন্ট হলে তিনি সরাসরি সেটা প্রধানমন্ত্রীকে জানাতে পারবেন। প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট লাইন, যেটা সাধারণভাবে হাই কমিশনারদের থাকে না। তারা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে তারা তাদের খবরাখবর দেন, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। সুতরাং বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশকে সহজ চোখে দেখছে না, ঝুঁকির চোখে দেখছে। আর প্রতিটি রাষ্ট্র সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে তাদের পরিকল্পনা তৈরি করে, এটাই রাষ্ট্রনীতির স্বাভাবিক নিয়ম। আর ভারত সেটাই করছে মিজোরামে। শিলিগুড়ি করিডোরের কথা প্রসঙ্গত আসবেই। উত্তর পূর্বে রাজ্যের কথা যখন হচ্ছে, আমি আগেই বলেছি ভারতের উত্তর পূর্বের 8টি রাজ্যকে ধরে রেখেছে এই যে সরু জায়গাটা। এই কারণেই ভারত বহু বছর ধরে শুধু সেনা নয়, রেল, সড়ক, বিমান ঘাঁটি, সেতু এবং লজিস্টিক যে পরিকাঠামো, অবকাঠামো, সমস্ত কিছুতে বিপুলভাবে বিনিয়োগ করছে। কিন্তু গত 2 বছরে বাংলাদেশের দিক থেকে ওইসব উস্কানিমূলক মন্তব্য আসার ফলে ভারত এখন অন্যভাবে এই বিষয়টিকে দেখছে এবং সেটাকে হুমকি হিসেবে বিশ্লেষণ করেছে বাংলাদেশের সমস্ত ব্যাপারগুলোতে। এর ফলে দেখুন, সামরিক পরিকল্পনার একটা মৌলিক নীতি হচ্ছে প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, হোপ ফর দ্য বেস্ট। অর্থাৎ সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকো, কিন্তু আশা করো যে সে পরিস্থিতি ঘটবে না। আমি বারবার একটা কথা বলি, ভারত কখনোই আক্রমণকারীর ভূমিকায় আসবে না যতক্ষণ না ভারত নিজে আক্রান্ত হচ্ছে। সেই আক্রান্ত হওয়াটা সেটা বিভিন্নভাবে হতে পারে। সেটা যে যুদ্ধের মাধ্যমে আক্রান্ত হওয়া, প্রত্যক্ষ যুদ্ধ তা নয়, ছদ্মযুদ্ধ, সন্ত্রাসী যুদ্ধ, যেটা নিয়ে কিছুদিন আগে অপারেশন সিন্দুর করতে বাধ্য হয়েছে ভারত, তেমন কিছু যদি বাংলাদেশের তরফ থেকে হয়, ভারত কিন্তু তার ব্যবস্থা নেবে। তার জন্যে আজকে মিজোরামে এই যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি। এবার বলি, মিজোরামে ইতিমধ্যেই, উত্তর পূর্বে ইতিমধ্যেই সেনাবাহিনীর ব্যাপক স্থিতি রয়েছে, উপস্থিতি। তবু ওই যে বললাম, মিজোরামের একটা আলাদা গুরুত্ব আছে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে মিয়ানমার, 2 সীমান্তের মাঝখানে অবস্থান করে মিজোরাম। এমন একটি এলাকা যেখান থেকে সীমান্ত পরিস্থিতি, মানবিক সংকট, চোরাচালান, বিদ্রোহী গোষ্ঠীর গতিবিধি এবং দুর্যোগ সব ক্ষেত্রেই দ্রুত সাড়া দেয়া সম্ভব। এটিকে লজিস্টিক সুবিধা বলে। মিজোরামের আরও একটা সুবিধা, এখান থেকে শিলিগুড়ির দিকেও যেমন সে তার যোগাযোগ রাখতে পারবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের প্রথম যে 2টো চিকেন স্নেক বাংলাদেশের আছে, হিমন্ত বিশ্ব শর্মা বেশ কিছুদিন আগেই এ কথাটা বলেছেন। একটা চিকেন স্নেক হচ্ছে রংপুর ডিভিশন, সেটা কেটে দিয়ে দিলেই, রংপুর ডিভিশন কাটলেই দেখা যাবে ভারতের চিকেন স্নেক শিলিগুড়ি করিডর অনেক বড় হয়ে গেছে, অনেক চওড়া হয়ে গেছে। এবং আর একটা চিকেন স্নেক কোথায় বাংলাদেশের, সেটা হচ্ছে ত্রিপুরার ওখান থেকে সোজা নিচে নেমে যাওয়া চট্টগ্রামের ওখান থেকে বঙ্গোপসাগর, ওটা শিলিগুড়ির থেকেও ওই দূরত্বটা কম। ওখান থেকে মাত্র শিলিগুড়ির এখান থেকে, যেখানে সব থেকে সরু জায়গা যেখানে শিলিগুড়ির ওখানে, সেটা 22 কিলোমিটার, কিন্তু সেটা আবার 50-60 কিলোমিটার চওড়াও রয়েছে। কিন্তু বাংলাদেশের এই সেকেন্ড চিকেন স্নেক সেটা 20 কিলোমিটার চওড়া, এবং এইটা ফেনী নদীর ওখান দিয়ে কাটলেই বাংলাদেশ আলাদা। আর মিজোরামের অবস্থানটা এমন, যেখান থেকে সে দুদিকেই সমানে তার এই মিজোরামের গ্যারিসন থেকে এদিকে আসবে, যে রংপুর ডিভিশনের দিকেও
এই চিকেন স্নেকের দিকেও তার ওখান থেকে লজিস্টিক সাপোর্ট দিতে পারবে, আবার ওদিকে ত্রিপুরার ওখানের ওদিক দিয়েও লজিস্টিক সাপোর্ট দিতে পারবে। প্লাস এর সাথে রয়েছে মিয়ানমারের সাথে তার সংযোগ। ফলে সব কিছুর মধ্যে মিজোরামের গুরুত্বটা খুব বেশি করে দেখা যাচ্ছে। এই গুরুত্ব শুধু আজকে দেখা যায়নি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেই 1971 সালেও ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেনা, রসদ, যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বটা অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছিল। কারণ তখনও তো ছিল একটাই উদ্দেশ্য, বাংলাদেশের পাকিস্তানি সেনাদেরকে পরাজিত করা। তারা কোথায় ছিল? বাংলাদেশে ছিল, ছড়িয়ে ছিল উত্তর পূর্বের সীমান্ত দিয়েও। সুতরাং সেই যুদ্ধ ভারত জিতেছিল শুধু সাহসের জোরে নয়, জিতেছিল সুসংগঠিত পরিকল্পনা, অবকাঠামো, রেলপথ, সড়কপথ, বিমান ঘাঁটি, দ্রুত রসদ সরবরাহের সক্ষমতার কারণেও। কিন্তু সেই কারণগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছিল না, প্রয়োজন আরও বেড়েছে সেই প্রয়োজন বর্তমানে। আগের অভিজ্ঞতা এবং বর্তমানের পরিস্থিতি এটাতেই হচ্ছে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় মিজোরাম একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। আজ যদি দক্ষিণ এশিয়ায় কোনো বড় নিরাপত্তা সংকট তৈরি হয়, সেটি সীমান্ত সংঘর্ষ হতে পারে, ব্যাপক শরণার্থী প্রবাহ হতে পারে, কিংবা সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে ভারতের প্রথম কাজ আক্রমণ যেমন নয়, আক্রমণের সাথে সাথে কিংবা তার সাথে হচ্ছে নিজের সীমান্তকে সুরক্ষিত রাখা, সেনা ও সরঞ্জাম দ্রুত যেখানে পাঠানো যায় সেই সবগুলো দেখা। আর এই সবের জন্যেই আজকে এখানে মিজোরামের গ্যারিসনের দিকে খুব বড় নজর এসেছে বলে ভারতের সামরিক সূত্র থেকে আমরা জানতে পারছি। মিজোরামের সম্ভাব্য গ্যারিসন থেকে ভারতের প্রচুর লাভ। বললাম যে দুদিকের বাংলাদেশের দুটো চিকেন স্নেকেই সেখান থেকে রসদ এবং যাবতীয় লজিস্টিক সাপোর্ট দেয়া তাদের পক্ষে সম্ভব। সীমান্ত ব্যবস্থাপনা সেটাও ত্বরান্বিত হতে পারে, সমন্বিত হতে পারে, সংকটের সময় সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়তে পারে। সব কিছু মিলিয়ে মিজোরামের একটা জিনিস সেখানটায় আজকে আপনারা দেখবেন, মিজোরাম কিন্তু হচ্ছে এটা যে মিজোরামের ক্ষেত্রে আলাদাভাবে করা হচ্ছে তা না। ভারত গত এক দশকে সীমান্ত অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগ করেছে। লাদাখ, অরুণাচল, সিকিম সব জায়গাতেই রাস্তা, সেতু, টানেল, অগ্রবর্তী ঘাঁটি, বিমান অবকাঠামো সব উন্নত হয়েছে। এমনকি ব্রহ্মপুত্র নদের নিচে দিয়ে সেখানে বিরাট রাস্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছে ভারত, এবং তার জন্যে ভারত ইতিমধ্যেই টেন্ডার, ইন্টারন্যাশনাল টেন্ডার সব কিছু দেয়া হয়ে গেছে। এই বৃহত্তর প্রবণতার মধ্যেই দেখতে হবে মিজোরামের সম্ভাব্য গ্যারিসনকে। একটা গুরুতর একটি প্রশ্ন এখানে রয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে যদি ভারত চীন প্রতিযোগিতা বাড়ে, মিয়ানমারের অস্থিরতা বাড়ে, যদি চট্টগ্রাম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন সবার মিলিত একটা টানাটানি থাকে ওখানটায়, তাহলে কি হতে পারে ভারতের? ভারত সেই ব্যাপারটা মাথায় রেখে এগিয়ে চলেছে। দেখুন, ভারতের আর একটা জিনিস সেখানটায় মাথায় আনতে হবে, সেটা হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর প্রসঙ্গ। BRI এর মূল লক্ষ্য হলো অবকাঠামো, বাণিজ্য, সংযোগ বৃদ্ধির সাথে সাথে তাদের উপস্থিতিকে বাড়ানো, চীনের উপস্থিতি। কিন্তু ভারত বহু বছর ধরে বলে আসছে যে এই BRI এর ভারত কিন্তু সহজ চোখে দেখছে না। চীন মিয়ানমারে বন্দর, সড়ক, অর্থনৈতিক করিডোরে বিনিয়োগ করেছে, বাংলাদেশেও বিরাট বিনিয়োগ করেছে চীন, এবং তার ফলে এখন মিয়ানমারের গৃহযুদ্ধের পরিস্থিতি নিয়ে সেখানে সরকারি পক্ষ, সরকার বিরোধী পক্ষ, দুই পক্ষকেই চীন সাপোর্ট দিচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের কাছে মিজোরাম তার গুরুত্ব ভীষণভাবে বেড়ে গেছে। এটা একটা ফরওয়ার্ড লজিস্টিক জোন হিসেবে গুরুত্ব পাচ্ছে।
অর্থাৎ প্রয়োজনে সীমান্তে মিজোরাম গ্যারিসন থেকে সমস্ত কিছু করা যাবে। বাংলাদেশ প্রসঙ্গে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, এই গত 2 বছরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গাতে তলানিতে এসে নেমেছে। সুতরাং ভবিষ্যতে এটা যদি আরও নিচে চলে যায় যদি, তাতে ভারতকে এগিয়ে আসতেই হবে, ভারতকে অন্য ব্যবস্থা নিতেই হবে। আর এই চূড়ান্ত তৎপরতা ভারতের যেটা নিয়েছে সেটা বুঝিয়ে দেয়